যে কথাটা সবার জানা নেই। একটা কথাই, সেটা হচ্ছে একটি দফা আমরা বিচার চাই। We want justice না, we demand justice। 32 দিন হয়ে গেছে, আমাদের বাচ্চারা আবার নতুন করে কথা বসেছে, কতক্ষণ বসবে জানি না। এই অবস্থানগুলোর তো কতগুলো জাগতিক অসুবিধে থাকে, বাথরুম পায়, খিদে পায়, চেষ্টা পায়, এবং সবকিছু তুচ্ছ করে ছোটরা আমাদের সামনে যেতে সীমা বলছিল একটা আদর্শ স্থাপন করলো। ইদানিং আমরা সকলেই নানাভাবে বলি যে বর্তমান প্রজন্ম গোল্লায় গেছে, স্বাস্থ্যকর, ওরা টিফিন ভাগ করে খায় না, ওরা নিজের নোটটা আগলে আগলে রাখে, কিন্তু তারাই যে আমাদের এরকম করে একটা শিক্ষা দিয়ে দেবে সকাল হয়েছে তোমরা যেমন করে ভাবছ আমরা তেমন নই, সেটার জন্য আমরা প্রস্তুত ছিল না। এই লড়াই, এটা আছি, সবসময় হয়তো সত্যজিরে এসে উপস্থিত হতে পারি না, কিন্তু অন্তর থেকে কখনো এক পা দূরেও যাই না, সবসময় বেঁধে বেঁধে আছি। জোট বাঁধো, তৈরি হও, পক্ষ নাও, উপায় নেই, অন্ধকার ভাঙছে ঘাট, আর এবার মানব না। রাত দখল হোক এবার, হাল্লা বল ডাক তোলো, হোক মিছিল, জোট বাঁধো, আর অর্থাৎ থাকবো না। এখনো চুপ থাকছে যে শিল্প তার অর্থহীন, চিরকাল ধরবো হাল, হোক পথেই পাচ্ছে না। ডাক তোলো, মন উঠুক, থাকলে চুপ চলবে না। রক্ষকের হাত যখন রক্ষকের ডাক্তানায়, চুপ থাকাই পাপ তখন, থাকলে চুপ চলবে না। স্থির করো, আসবে কার পক্ষে কার বিরুদ্ধে, হাতের পর হাত রাখো, ঝগড়া থাক বন্ধু হও, মরবো না, বাঁচতে চাই, হাতের পর হাত রাখো। জোট বাঁধো, তৈরি হও, পক্ষ নাও, উপায় নেই। জোট বাঁধো, তৈরি হও, পক্ষ নাও, উপায় নেই। বাচিক শিল্পী, বিশিষ্ট বাচিক শিল্পী উর্মিমালা বসুকে আমাদের অবস্থান মঞ্চের পক্ষ থেকে লাল সালাম জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অভিনেতা পঙ্কজ বংশী, আমরা তাকে মঞ্চে ডেকে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট নাট্যকার গৌতম চক্রবর্তী। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বলবেন বিশিষ্ট অভিনেতা পঙ্কজ বংশীধর। একটু আগে আমার বন্ধু সুললিত কণ্ঠে উর্মিমালা যেভাবে বলে গেল ওইভাবে বলতে আমি পারব। আমি মঞ্চে দাঁড়াতে পারি, আমি প্রতিবাদ করতে পারি, সেই সামর্থ্য নেই। লড়াই করে আন্দোলন করতে পারি, অন্তরের চার একটা তীব্র প্রতিবাদ, একটা বৃহৎ গণ আন্দোলন। এটা একটা যে ঘটনাটা ঘটে গেছে 32 দিন আগে, একজন চিকিৎসক থেকে মাত্র যে বহু মানুষকে উপকৃত করতে পারত, তাকে আমাদের কিভাবে নির্যাতন করে মেয়েকে শেষ করে দিয়েছে। তারপরে নানাভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে তার পরিবারকে, যে কিভাবে সেখান থেকে তারা ফিরে যায়, মানে তারা তাদের প্রতিবাদী সত্তাকে হারিয়ে ফেলেছে।
কিন্তু তার বাবা মাকে আমার অকুণ্ঠ ভালোবাসতে তারা কিছু করেনি। তারা প্রত্যাখ্যান করেছেন, তীব্র ঘৃণায় প্রত্যাখ্যান করেছেন যে অর্থ দিতে গেছেন আমাদের এখান থেকে আমাদের সবার রক্ষক যিনি, মানে যিনি এই রাজ্যকে চালনা করেন তাকে তীব্র ধিক্কার জানিয়ে সমস্ত অর্থ ফেরত দিন। এটা সাংঘাতিক এবং পূর্ণেষ্টা। আমরা বুঝতে পারি এই বাবা মায়ের সন্তান বোধহয় এই মেয়েটি এ যদি থাকতে থাকতো তাহলে হয়তো আমরা বিশাল একটা কিছু করতে পারি। সেটা হলো সেটা পরে ঘটছে এবং এই বয়সে চলে যাওয়া যে কি বেদনা সেটা নতুন করে ছিল। তবে আর অনেকে আছেন, অনেকে বলবেন, কিন্তু বারবার একটা কথাই বলি, তীব্র ঘৃণা জানাই, তীব্র প্রতিবাদ জানাই এই সমস্ত নরঘাতকদের যারা এইভাবে নোংরা ভাবে এই দেশটাকে চালনা করতে তাদের ধিক্কার জানাই, ধিক্কার ধিক্কার ধিক্কার। চলে এসেছি আমি এখন আমাদের জেলার মঞ্চে এলাম। আচ্ছা 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 এসো ও আচ্ছা মিছিলটা ঢুকছে বোধহয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অভিনেতা প্রদীপ দত্ত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পরিচালক এবং অভিনেত্রী পৌলমী চট্টোপাধ্যায়, উপস্থিত রয়েছেন সোমা দত্ত বিশিষ্ট অভিনেত্রী, উপস্থিত রয়েছেন বিশিষ্ট পরিচালক অমিতাভ দত্ত, উপস্থিত রয়েছেন শ্যামবাজার মুখোমুখির কর্ণধার বিলু দত্ত, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক গৌতম বন্দ্যোপাধ্যায়। আমরা আপনাদের সকলের উপর থেকে আমাদের এই অবস্থান মঞ্চে আরো বেশি করে অক্সিজেন পাবে, আমরা লড়াইয়ের আরো নতুন দিশা পাবো। এখন আমরা মঞ্চে ডেকে নেব কিছু বলবার জন্য, সংক্ষিপ্ত কিছু বলবার জন্য অভিনেতা প্রবীর দত্ত মহাশয়কে। কাদের মিছিল? আচ্ছা, আমাদের এই অবস্থান মঞ্চে কলকাতা জেলা বস্তি ফেডারেশনের কমিটিরা উপস্থিত হয়েছেন। আমরা এসএফআই, ওয়াইএফআই, আইডোয়াস এই অবস্থান মঞ্চের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং লাভ সালাম জানাচ্ছি। এখন আপনাদের সামনে বলবেন বিশিষ্ট অভিনেতা প্রবীর দত্ত মহাশয়। নমস্কার সকলকে, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে যে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাচ্ছি। আমি একটা গ্রামে থাকি, সেখানে লাগাতার 10-11 হ্যালো হ্যালো হ্যাঁ, বিভিন্ন জায়গায় হলুদটা খুলে দাও। বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ বিভিন্ন ভাবে চলছে সারা রাত্রিব্যাপী, সারা দিনব্যাপী, আজকে এই যে অবস্থান মঞ্চে আমরা এসেছি একটা প্রতিবাদ জানাতে। বিশ্বাস করুন, আমি একজন জুনিয়র ডাক্তারের বাবা। এই ঘটনার পর থেকে এরপরে একটা টুকরে টুকরে কান্না উঠে আসছে যখনই সেই বাবা মায়ের কথাগুলো শুনতে হচ্ছে আমাকে, যে এই মিথ্যাচার চলছে, যেটা বাবা মায়ের বেদনাকে না বুঝে তাদেরকে দোষারোপ করা হচ্ছে যে তারাই যেন অন্যায়টা করেছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের আগামী দিনে লড়াই করে যেতে হবে। অন্যায়টা যারা দেখছেন
আড়ালে থেকে যারা এই অন্যায়ের অন্যায় প্রতিবাদের জন্য লড়াই করছে তাদেরও বিরুদ্ধাচরণ করছে, এইরকম নিষ্ঠুর মানুষ প্রায় একমাত্র পশ্চিমবঙ্গেই হতে পারে যারা এই লড়াইয়ের আন্দোলনকে দমিত করার চেষ্টা করছে। এই আন্দোলন আমরা যতদিন পারি আমাদের জীবন দিয়ে চালিয়ে যাব। আমরা যে আজকে অবস্থান করছি আমরা অঙ্গীকারবদ্ধ আগামী দিনেও শুধু একদিন নয়, এক মাস নয়, আমরা এখানে উৎসব করতে আসিনি। আমাদের ভেতরে যে জ্বালা, সেই জ্বালাকে বহিঃপ্রকাশ করতে এসেছি যে আমাদের ভেতরে অন্তর জ্বলে যাচ্ছে। এই ঘটনা আপনারা দেখেছেন নিশ্চয়ই, এই ঘটনা ঘটার পর সারা বাংলাব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী, সারা পৃথিবীব্যাপী অন্যায় হওয়ার পরও এখনো এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। এই রিসেন্ট আমার গ্রামের পাশে হরিপালে এরকম একটা ঘটনা ঘটেছে, আরো অনেক জায়গায় ঘটে চলেছে। কেন ঘটছে? এইসব বুঝলাম সেই সব মানুষদের যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তাদের এতদিন প্রশ্রয় দেওয়া হয়েছে। এই প্রশ্রয়টা এই তারা এই ঘটনা ঘটাবার সাহস পাচ্ছে। এই প্রশ্রয় যেন যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই প্রশ্রয় যেন আগামী দিনে কেউ না পায়, কেউ যেন না দেয়, এইটুকুই আমার আপনাদের কাছে রইল। আরো অনেকে বলবেন। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট পরিচালক এবং অভিনেত্রী পৌলমী চট্টোপাধ্যায়। আমরা দিদিকে একটু মঞ্চে দেখে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মনীষা আদব, বিশিষ্ট অভিনেত্রী মনীষা আদব। তাকে আমরা অবস্থান মঞ্চে স্বাগত জানাই। এখন বলবেন পরিচালক এবং অভিনেত্রী পৌলমী চট্টোপাধ্যায়। আমরা পৌলমী থেকে মঞ্চে দেখে নেব। ধন্যবাদ। আজকে আমি এসেছি অন্য কোনো পরিচয় না, আমার পরিচয় আমি একটি মেয়ের মা। অভয়া বা তিলোত্তমা আপনারা যাই বলুন তাকে, আমার মেয়ের বৈশিষ্ট্যে তার এরকম নির্মম, তার এরকম একটা এত পরিষ্কার একটা করুণ পরিস্থিতি হলো তার কাজের জায়গায়। তার মানে কাজের জায়গাতেও মেয়েরা সুরক্ষিত নয়। আমার 31 বছরের মেয়ে, সে যখন কাজ করতে যায় তার কাজের ধরন যেটা, তাকে অনেক রাত করে বাড়ি ফিরতে হয়, তাকে অনেক রাতে অনেক সময় সে প্রায় সারা রাতি কাজ করে। তো আমি কি তখন আমার কর্তব্য কি? আমি সারাক্ষণ ধরে বসে চিন্তা করব আমার তার কিছু হলো নাকি, ও বাবা তার কিছু হলো নাকি? আমাদের যে আন্দোলন, যে আপনারা যে সবাই এখানে উপস্থিত, আমরা যে যার মতো করে, আমার মনে হয় একজনও বাকি নেই কলকাতার যে এই আন্দোলনের মধ্যে নেই। নিজের মতো করে প্রত্যেকে আছে। তার মধ্যে যেমন আমরা চাইছি সুবিচার, চাইছি তিলোত্তমার জন্য, আমরা এও চাইছি যে মেয়েদের কাজের জায়গা সুরক্ষিত হোক। মেয়েদের কাজের জায়গায় যে বেসিক মিনিমাম যে জিনিসগুলো, যেমন একটা পরিষ্কার বাথরুম, একটা পরিষ্কার রেস্ট দেওয়ার জায়গা, একটা পরিষ্কার চেঞ্জিং রুম, মেয়েদের জন্য এটা কিন্তু সমস্ত মেয়েদের জন্য লড়াই। আজ এই লড়াইটা শুধু তিলোত্তমার জন্য না, প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা তিলোত্তমার জন্য আমরা এই লড়াই করছি। প্রত্যেকটা তিলোত্তমার জন্য আজ আমরা আন্দোলন করছি। আমাদের এখানে অনেকে বসে আছেন, অনেকে আমার পরে বলবেন, আমি বেশি কিছু বলবো না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে হাল ছেড়ে দিলে চলবে না। একটা যখন এইভাবে যে এই যে একটা গণ আন্দোলন তৈরি হয়েছে, একটা জনজোয়ার যে আজকে ক্ষোভে ফেটে পড়েছে, এই রাগটা, এই আমাদের যে সুবিচারের যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু আমাদের জিইয়ে রাখতে হবে। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না, লড়াইটা জারি রাখতে হবে। আন্দোলন চলছে, চলবে। ধন্যবাদ।
আমাদের এই অবস্থান মঞ্চে উপস্থিত রয়েছেন অভিনেত্রী সোমা দত্ত। আমরা অভিনেত্রী সোমা দত্ত মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নেব তার মূল্যবান কিছু বলবার জন্য। নতুন করে কিছু বলার নেই, আমরা মঞ্চে অভিনয় করি, কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে একজন বিশেষ মানুষের কাছ থেকে অভিনয় শিখতে হচ্ছে। তার গলার মডুলেশন দিয়ে তিনি যে আমাদের ভেতরে ঢোকাচ্ছে, সাধারণ জনগণের মনের মধ্যে যে দিক ঢোকাচ্ছে, সেই দিক আমরা একদিন উৎপাদন করবই। আর সব থেকে বড় কথা, এটা তো শুধুমাত্র ধর্ষণ আর খুন নয়, যে বিশাল একটা অনৈতিক র্যাকেট চলছিল, যে টাকা পয়সার লেনদেন চলছিল, সেটা হয়তো 75-25 এই ভাগাভাগিতেই চলছিল। তা না হলে শুধুমাত্র একজন ধর্ষককে বাঁচানোর জন্য 32 জনকে পাঠাতে হয় না দিল্লিতে। আমরা এই লড়াই লড়ব, যে মঞ্চে আছে সে লড়বে, রাস্তায় বসে আছে সে লড়বে, যে কবিতা বলছে, যে নাটক করছে, যে সিনেমা করছে, যে গান গাইছে, এটা আমাদের সবার লড়াই। পৌলমীও বলেছে, আমারও সত্যি একটা সমবয়সী মেয়ে আছে, প্রতিদিন ওর মুখটা মনে পড়ে, ও একটু দূরে থাকে, কিন্তু সত্যি বলছি চোখে জল আসে। দেখি কি নিদারুণ কষ্ট ওর মেয়েটি পেয়েছে, কি দোষ ছিল ওর নিশ্চয়ই এমন কিছু জেনে গেছিল ওর বেঁচে থাকাটা আর তারা মেনে নিতে পারেনি। তো শুধুমাত্র ধর্ষণ আর খুন তো নয়, এই র্যাকেটকে আমাদের ভাবতেই হবে, এবং আমরা মায়েরা পারবো, আমরাই পারবো। ওয়ান জাস্টিস না, আমরা এখন ফাইট ফর জাস্টিস, জাস্ট ফাইট ফর জাস্টিস। জাস্টিস আমরা ছিনিয়ে আনবো, জাস্ট স্ন্যাচ করবো, আর কিছু করতে চাই না। এভাবেই চলুক আমাদের অবস্থান, আমরা আছি, যখন রাখবেন আমরা সবসময় যেখানে পাচ্ছি থাকছি, এ লড়াই জারি থাকুক। অভিনেত্রী সোমা দত্ত, সোমাটিকে আমাদের মঞ্চের পক্ষ থেকে লাইভ চ্যানেলের সংগ্রামে অভিনন্দন জানাই। আমাদের অবস্থান মঞ্চে এসএফআই ডিওয়াইএফআই অ্যাডওয়ার্ড যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে উপস্থিত রয়েছে পরিচালক অমিতাভ দত্ত মহাশয়। অমিতাভ দত্ত মহাশয়কে মঞ্চে ডেকে নেব দু একটি কথা বলবার জন্য। দেখুন, আমার যে পরিচয় ছিল, আমি এই যে পরিচালক ঠিকই আছে, যে পরিচালক কর্মী, কিন্তু আমি অভিনেতা নই, আমি একদম কর্মী, বক্তৃতা তো দিতেই পারি না, একদমই কথা বলতে পারি না। তবু আমিও এই পৌলমীর মতন করি, অ্যাকচুয়ালি আমারও মেয়ে আছে, তারও তো বয়স হয়েছে, সুতরাং আমরা বাবা হিসেবে দেখছি, সেটা আমাদের একটু সার হীন হয়ে আছে। সেই জন্য আন্দোলনের সঙ্গে আমরা আছি, থাকবো, মুশকিল করি, আমি আর আগে কিছু করতে পারি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে শ্যামবাজার মুখোমুখি কর্ণধার দিলু দত্ত মহাশয়। আমরা দিলু দত্ত মহাশয়কে আমাদের মঞ্চে ডেকে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাহিত্যিক গৌতম বন্দ্যোপাধ্যায়, উপস্থিত রয়েছেন অভিনেত্রী মনীষা আদক, উপস্থিত রয়েছেন বস্তি ফেডারেশনের রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে মহাশয়, উপস্থিত রয়েছে এনার সেনগুপ্ত, অভিনেত্রী এনার সেনগুপ্ত, উপস্থিত রয়েছে গায়িকা মণিদীপা সেন হালদার। মানুষকে জাগ্রত হবে, আর জাগ্রত যত হবে সচেতন হবে, সচেতন আন্দোলনটা আরো তীব্রতর তীব্র হবে।
নমস্কার। আমরা তো কালকেই শুনেছি যে উৎসব হবে, উৎসব হবেই, উৎসব তো হতেই হবে। সেই উৎসবটা কিন্তু দুটো কারণে হবে। একটা কারণ তিলোত্তমার বিচার, সেকেন্ড কারণ কালীঘাট তা যেন আর কালীঘাট বলে আমরা ইঙ্গিত করতে না পারি, নবান্নয় দেখা হবে ইঙ্গিত করতে না পারি। ওই নির্লজ্জ মহিলাকে যত তাড়াতাড়ি পারো উপর থেকে নামাতে হবে। আমরা ওনাকে আর চাইছি না, কারণ তিলোত্তমার বিচার হয়তো হবে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী যদি থেকে যায় আবার একটা তিলোত্তমা হবে, কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে রাখলাম। তাহলে প্রথম হচ্ছে তিলোত্তমার বিচার, সেকেন্ড হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তারপর আমরা করব উৎসব। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে বিশিষ্ট নাট্যকার এবং অভিনেত্রী মনীষা আদক। মনীষা থেকে একটু মঞ্চে ডেকে নেব। মনীষা দি, একটু মঞ্চে ডেকে নেব আপনাকে। উপস্থিত রয়েছে সাহিত্যিক গৌতম বন্দ্যোপাধ্যায়। আমরা সাহিত্যিক গৌতম বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে ডেকে নেব দু একটি কথা বলবার জন্য। উপস্থিত রয়েছেন বস্তি ফেডারেশনের রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে মহাশয়। সুখরঞ্জন দে মহাশয়কে মঞ্চে ডেকে নেব দু একটি কথা বলবার জন্য। সদর প্রদর্শনীটা আমাদের মঞ্চে দাম দিতে হচ্ছে, আপনারা ওখানে চলে যেতে পারেন। আর এবারে আমাদের এখানকার অনুষ্ঠান শুরু হচ্ছে। এখানে অনুষ্ঠানে এবারে আমাদের সঙ্গীত পরিবেশন করবেন ভারতীয় লোক সংস্কৃতি সংসদ। আমরা রাজ্যের বস্তিবাসীদের সংগঠন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে এখানে যে ধর্মামঞ্চ তারা দাম দিকে আমাদের মঞ্চের দাম দিকে ভাই বিআর ভাই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে যে ধর্ণা বন্ধ হচ্ছে তাদের সামিল হয়েছে এবং যে আন্দোলন গোটা রাজ্য জুড়ে সর্বত্র প্রতিদিন আওয়াজ উঠেছে জাস্টিস ফর তিলোত্তমা। আমরা আরবান কোর্ট তাদের সংগঠন, রাজ্যের বস্তি সংগঠন, আমরা প্রথম থেকেই তাতে সামিল আছি এবং আমরা আমাদের যে কথা বলতে চাই এবং আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, শুধু সংহতি জ্ঞাপন না, আমরা শেষ দেখতে চাই যে সরকার আজকে প্রায় 1 মাস অতিবাহিত, আমরা যে দাবি করেছি এখন পর্যন্ত তার কোনো পজিটিভ কিছু আমরা দেখতে পাচ্ছি না। সরকারের ভূমিকা আমরা দেখছি, সরকার যতদিন পর্যন্ত পুলিশ কমিশনারের দায়িত্বে এই মামলা ছিল রাজ্য সরকারের, পরবর্তীতে সিবিআই তে গেছে, তাদের কাজ হয়েছে তাকে কি করে প্রমাণ লোপাট করা যায়। সিবিআই আসার পর যখন তারা ছুটলেন পুলিশ দিয়ে হবে না, আমরা 14 তারিখ রাতে দেখলাম যে দুষ্কৃতীদের ঢুকিয়ে দিয়ে হামলা করে একদিকে আন্দোলন ভাঙা, ভয়ভীতি তৈরি করা, দুটো প্রমাণ লোপাট করা। এবং তা আজকে গতকালের যে আদালতে আমরা যা দেখেছি সুপ্রিম কোর্টের যে মোটামুটি অবজারভেশনে যেগুলো আমাদের কাছে এসছে, আমাদের একই কথা বলবার নেই, একই পত্র এই পত্র সকলে কিভাবে তারা এ কাজ করছে। এটা নতুন না, অনেকগুলো ঘটনা আমাদের রাজ্যে সরকার পরিবর্তনের পর তারা তাদের যে ভূমিকা এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে কতগুলো ঘটনা ঘটেছে
আমি সবটার কোনোটার বিচার হয়নি। আমরা তাই এর শেষ বিচার যে লড়াই সমাজের সব অংশে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে একটা সামাজিক আন্দোলন, যা একটা ঐতিহাসিক চেহারা নিচ্ছে, যা আমরা আমাদের জীবন দশায় দেখিনি। স্বাধীনতা আন্দোলনের পরে স্বাধীন ভারতে এরকম সব অংশের মানুষে আমরা বস্তির গরিব মানুষ, আমরা আমাদের অভিজ্ঞতায় বুঝেছি সরকারটা কিরকম। এটা ঠিক, এই আন্দোলনের মধ্যে দিয়ে সমাজের মধ্যে অনেকগুলো রিফ্লেক্টের প্রতিফলন ঘটছে। বাজার, অর্থনীতি, সামনে পুজো এবং বলবার চেষ্টা করছে। এবং বাসের ট্রামে বাসের ট্রাম তো নেই, বাসে বা যাত্রা যারা যান তারা সমস্যায় পড়লে একটা নীরব সমর্থন সম্মতি এই গরিব মানুষের আছে বলে এই আন্দোলন এখনো চলছে এবং চলবে। আমরা এটা মনে করি যে স্বাস্থ্য ব্যবস্থা আরো 5টা ব্যবস্থার মতো এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে গরিব মানুষের কাছে স্বাস্থ্য ব্যবস্থার উপর গরিব মানুষ নির্ভরশীল, শিক্ষা ব্যবস্থার উপর গরিব মানুষ নির্ভরশীল, এবং এই গরিব মানুষ নির্ভরশীল যে কাঠামো আছে তাকে ভেঙে তছনছ করে দিয়ে তার যে দৌরাত্ম যে সিন্ডিকেট করে উঠেছে, এদের সিন্ডিকেট সর্বত্র সব জায়গাতে বালি কয়লা খাদান থেকে শুরু করে সব কিছুতে একইভাবে এই সিন্ডিকেট দুষ্কৃতি দৌরাত্ম এবং সরকারের মতো তার বলি হয়েছে এই তিলোত্তমা। তাই আমরা আমাদের স্বার্থে আমরা মনে করি সকলের স্বার্থে সমাজকে বাঁচাতে এবং সুস্থভাবে স্বাস্থ্য পরিষেবা সকলের জন্য, এর জন্য এই আন্দোলনকে আমাদের শেষ পর্যন্ত লড়াই চালাতে হবে। তাই এই আশা নিয়ে এবং আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি আমাদের রাজ্যের প্রায় সর্বত্র সব শহরে গরিব মানুষ সবকটি কর্মসূচিতে সামিল হয়েছে এবং সবকটি কর্মসূচিতে থাকবেন। আমরা আছি, সবসময় আছি। আমরা লড়াইয়ের মধ্যে আমরা যে লড়াই আমাদের মতো করে লড়ছি, আমরা জীবন জীবিকা বাসস্থান লড়াই যেমনি আছে, শিক্ষা স্বাস্থ্য মৌলিক যে বিষয়গুলো যা এই সরকার শেষ করে দিতে চাইছে। পুলিশের সকলে খারাপ, আমরা তো আগের সরকারের পুলিশের মনোভাব দেখেছি। আজকে পুলিশ ইউনিফর্মটাকে এরা কোন জায়গায় কালিমালিপ্ত করেছে, এটা সরকারের পলিসি। এরা ভীতির নামাতে গোটা রাজ্যকে ভীতি দিয়ে সন্তুষ্ট করে এরা ক্ষমতায় ঢুকে থাকতে। এই রাজনীতির বিরুদ্ধে আমরা চাই আমাদের যে অধিকার সংবিধান দিয়েছে, যে অধিকার আমাদের পাওয়া উচিত এবং যে আমরা লড়াই করার জন্য এই অর্জিত অধিকার রক্ষার লড়াইতে আজকে সকলে যেটি সামিল হয়েছে, আমরা তার সাথে থাকবো। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক গৌতম বন্দ্যোপাধ্যায়। আমরা গৌতম বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে ডেকে নেব তার মূল্যবান কিছু বলবার জন্য। শুভ সন্ধ্যা তো বলা যায় না, কারণ আমরা কেউ ভালো নেই। আমরা আমাদের প্রতিদিনকার কাজ করছি ঠিক কথা, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা প্রত্যেকে আপনাদের কাজকর্ম ঠিকঠাক করতে পারছেন? আমি পারছি না। আমার অনেক কাজ পড়ে আছে, ভাবছি করতে পারছি না। সবসময় একই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে মেয়েটা আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে, সেই মেয়েটা কি সুবিচার পাবে? কারণ আমরা ইতিহাস দেখেছি, আমরা কামদুনি দেখেছি। কামদুনিকে ইতিহাস, কামদুনি কি বলছে? কামদুনি মেয়েটা বিচার পায়নি।
এইরকম ভাবে এই মেয়েটাও কি বিচার পাবে না? আমরা কেন আজকে ধরুন রাজনীতির বাইরের লোকেরা প্রত্যেকে বেরিয়ে এসেছে, আমরা বিভিন্ন ভাবে আমরা প্রতিবাদে অংশগ্রহণ করি। কেন? কিসের জন্য? শুধুমাত্র এই ঘটনাটার জন্য না, আমরা মনে করছি যে আমাদের বাড়ির মেয়ে, মানে আমার বাড়ির মেয়েটাও ঠিক এই অবস্থা হতে পারত। আরেকটা ঘটনা যেটা আমার মনে হয়, এটা যদি আপনারা প্রত্যেকে এখানে যারা আছেন কতগুলো প্রশ্ন যদি করেন যে 9 তারিখ থেকে 10 তারিখ, 9 তারিখ ঘটনাটা ঘটেছিল, 9 তারিখ থেকে 10 তারিখ, আমি বিস্তারিত এত বলবো না, 9 তারিখ থেকে 10 তারিখ পরপর যে ঘটনাটা ঘটেছিল, পোস্টমর্টেম থেকে শুরু করে তারপর যাবতীয় কিছু শব্দ পুড়িয়ে দেওয়া, সমস্ত প্রমাণ লোপাট করা, সবকিছুর মধ্য দিয়ে আমাদের কাছে একটা প্রমাণ হয়ে যায় যে অপরাধী কে বা কারা ওরা জানতো। অপরাধী, আচ্ছা আমার মাঝে মাঝে প্রশ্নটা জাগে যে আমি অপরাধ লোপাট করবো কেন? আমি অপরাধ লোপাট করবো কেন? অপরাধ না, আমি প্রমাণ লোপাট করবো কেন? প্রমাণ লোপাট করবো কেন? আমি একটা কোনো অপরাধ করছি এবং তার একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা আমি লোপাট করে দিচ্ছি, বা আমার বাড়ির কেউ লোপাট করে দিচ্ছে। তাহলে আমার বাড়ির কেউ যদি লোপাট করে দেয় প্রমাণটা, তাহলে সে তো জানে অপরাধীকে, তাকে বললেই তো বিচার চলে আসবে যে অপরাধী কে বা কারা। একটা তাল পাতার সেপাইকে খাড়া করে দিয়ে বলা হচ্ছে এই নাকি অপরাধী। এটা অসম্ভব। এই অসম্ভব কাজটা মানুষ বুঝতে পেরেছে যে ও একা অপরাধী নয়। যদি একা অপরাধী বলে মানুষ মনে করতো, তাহলে মানুষ এইভাবে বেরিয়ে আসতে পারতো না। সুপ্রিম কোর্টে আছে, বিচার পর্ব চলছে, আমরা আশা রাখবো ভবিষ্যতে আমরা সুবিচার পাবো। এটুকুই আমরা করতে পারি, আর কি করতে পারি? তবে এই বিচার আমাদের পেতেই হবে। আমরা এখানে অনেকে যারা আছেন তারা অনেকেই নিশ্চয়ই পাইলটের নাম শুনেছেন। পাইলট, এই পাইলট যীশু খ্রিস্টের বিচার করেছিলেন। পাইলটকে লোকে ভুলে গেছে, কিন্তু যীশু খ্রিস্টকে মনে রেখেছে। সুতরাং এই পাইলটীয় কায়দায় বিচার আমরা মানব না, আমরা সুবিচার পাবো এটা আশা রেখেই আর সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং যতদিন না সুবিচার পাই ততদিন আমরা রাস্তায় থাকবো, এই প্রতিজ্ঞা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।